কামরুল হাসান, কিছু বলতে চাও? আচ্ছা, ইটস ওকে। আচ্ছা, অনেকে জয়েন করছো, আমি স্টার্ট করছি। হ্যাঁ, আমি একটু ওয়েট করছিলাম সব মোটামুটি সবাই আসার জন্য। আচ্ছা, গতদিন আমরা রেডিও ওয়েভ প্রপাগেশনটা দেখেছিলাম, তাই না? রেডিও ওয়েভ প্রপাগেশন, তারপরে আমাদের ইএম ওয়েভের যে স্পেকট্রামটা, তাদের যে অ্যাপ্লিকেশনস গুলা সেগুলা দেখেছিলাম। তারপরে আমরা আসলে তাদের মানে প্রপাগেশন পাথের উপর ডিপেন্ড করে কিভাবে আমার ট্রান্সমিশন মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে থ্রি টাইপস অফ ওয়েভ আমরা ডিফাইন করছিলাম, দেখছিলাম। তার মধ্যে গ্রাউন্ড ওয়েভ ছিল, স্কাই ওয়েভ ছিল, স্পেস ওয়েভ ছিল। গ্রাউন্ড ওয়েভটা আমরা পড়ছি, স্কাই ওয়েভটা কিছুটা পড়ছি। স্কাই ওয়েভের আয়নোস্ফিয়ারের যে লেয়ার গুলা সেগুলাও দেখেছিলাম, তাই না? তোমাদেরকে পিডিএফ ফাইলটা দেওয়া হয় না, আমি আপলোড করে দেব, আজকে দিয়ে দিব। গতকালকে এটা দেওয়া হয়নি। আচ্ছা, আজকে দেখবো হচ্ছে আমরা আয়নোস্ফিয়ার, এই যে আয়নোস্ফিয়ার যেটা আমাদের হাই ফ্রিকোয়েন্সি রেডিও কমিউনিকেশনের জন্য দরকার হচ্ছে, তার কিছু ফ্যাক্টরস, কি ফ্যাক্টরস যেগুলো আসলে ওর মানে ডিফাইন করার জন্য, ওকে ডিসক্রাইব করার জন্য, আয়নোস্ফেরিক যে প্রপাগেশনটা, স্কাই ওয়েভের যে প্রপাগেশনটা আমাদের, সেটাকে ডিসক্রাইব করার জন্য লাগতেছে, সেরকম কি ফ্যাক্টরস গুলো একটু দেখবো। কেমন? আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, তোমরা দেখতে পারবে। দেখো, আমাদের আয়নোস্ফেরিক প্রপাগেশনের ক্ষেত্রে বা রেডিও কমিউনিকেশনের ক্ষেত্রে, আয়নোস্ফেরিক রেডিও কমিউনিকেশনের ক্ষেত্রে যেই ফ্যাক্টরস গুলা আসলে জানতে হচ্ছে বা এখানে তারা প্রভাব রাখতেছে, সেই ফ্যাক্টর গুলো হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে রে পাথ। যেমন রে পাথ বলতে এখানে বোঝাচ্ছে প্রপাগেশনের যে পথটা বা ট্রান্সমিশনের যে পথটা, ওয়েভটা যে যাচ্ছে ট্রান্সমিটার থেকে রিসিভারের ক্ষেত্রে বা সেন্ডার থেকে রিসিভারের ক্ষেত্রে, সেটা সে কিভাবে যাচ্ছে, তার সেই ওয়েটা, তার প্রপাগেশনের যে কি বলবো ক্যারেক্টারিস্টিক্সটা, সেটাকে এখানে রে পাথ হিসেবে বোঝাচ্ছে। এরপরে হচ্ছে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি যেহেতু আমাদের ওয়েভ প্রপাগেট করতেছে, ডেফিনেটলি ফ্রিকোয়েন্সির একটা ব্যাপার আসবে। ম্যাক্সিমাম ইউজেবল ফ্রিকোয়েন্সি, লোয়েস্ট ইউজেবল ফ্রিকোয়েন্সি, অপটিমাম ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে ভার্চুয়াল হাইট, স্কিপ ডিস্টেন্স। এই কিছু ফ্যাক্টরস আমরা আজকে দেখবো। এমন এগুলো সবগুলো হচ্ছে আয়নোস্ফেরিক প্রপাগেশন রিলেটেড বা স্কাই স্কাই ওয়েভ, যেটা আমরা বলছিলাম স্কাই ওয়েভ প্রপাগেশন রিলেটেড। দেখো, রে পাথ বা প্রপাগেশন পাথটা বোঝাচ্ছে যে আসলে ট্রান্সমিটার থেকে রিসিভার পর্যন্ত ওয়েভটা যে যাচ্ছে সে কিভাবে যাচ্ছে, তার যাওয়ার যে পথটা। যেমন এখানে পাশে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, এক পাশে ট্রান্সমিটার, এক পাশে রিসিভার। তোমরা একটু জুম করে দেখতে পারো, দেখো ট্রান্সমিটার এবং রিসিভার, এখানে অনেকগুলা রে দেখা যাচ্ছে, তাই না? মোটামুটি এখানে নাম্বারও দেওয়া আছে, 1 থেকে 6টা, 6টা রে দেখা যাচ্ছে। কেমন? এই যে 6টা রে, সবাই কিন্তু একইভাবে ট্রান্সমিটার থেকে রিসিভারে যাচ্ছে না। যেটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি রে পাথ, রে মানে প্রপাগেশন পাথ। সে কিভাবে যাচ্ছে সেটাকে ডিফাইন করার জন্যই বলা হচ্ছে। 6টা রে যদি আমি এখানে দেখি, সবাই কিন্তু একইভাবে ট্রান্সমিটার থেকে রিসিভারে যাচ্ছে না। সবাই একই অ্যাঙ্গেলেও ট্রান্সমিটার থেকে কিন্তু ইমিট হচ্ছে না। একেকটা ওয়েভের ইমিশনের যে অ্যাঙ্গেলটা, যখন সেটা ট্রান্সমিট করার জন্য ইমিট করা হচ্ছে, যখন সেই অ্যাঙ্গেলটা কিন্তু সেম না। আবার দেখো, কিছু কিছু ওয়েভ দেখা যাচ্ছে সরাসরি চলে গেছে, আবার কিছু ওয়েভ দেখা যাচ্ছে বাহিরে চলে গেছে, আবার কিছু দেখা যাচ্ছে কি একবার মানে ট্রান্সমিট হয়ে আয়নোস্ফিয়ার থেকে ব্যাক করে তোমার আর্থে আসতেছে, এসে আবার আয়নোস্ফিয়ারে গিয়ে ব্যাক করতেছে রিসিভারের ক্ষেত্রে। কেমন? এই যে যদি তোমার সরাসরি যায়, মানে এখানে আমি একটু স্পেসিফিকলি বলতে পারি, সেটা হচ্ছে 5 নাম্বার রে, যেটা তোমরা কি একটু দেখতে পাচ্ছ 5 নাম্বার লেখাটা, 5 যেখানে লেখা,
জি ম্যাম হ্যাঁ, একদম দেখুন। উপরেরটা। হ্যাঁ? ওই ৫ নাম্বারটা যেটা সেটা দেখো ট্রান্সমিটার থেকে রিসিভারে সরাসরি চলে গিয়েছে। একদম আয়নোস্ফিয়ার হয়ে, তাই না? মাঝখানে আর কোনো ব্যান্ড নাই। বাট যদি আমরা আরেকটা ওয়েভ দেখি যেমন এক এক 1 যেটা 1 বলা যাবে না। 1 অ্যাকচুয়ালি 2 1 না। 1 তো ট্রায়াঙ্গেল হয়ে গেছে। 2 যেটা, 2 টা দেখো ট্রান্সমিটার থেকে ১ম এ আয়নোস্ফিয়ার এ গিয়েছে, আবার আর্থ এ ব্যাক করছে। আর্থ এ ব্যাক করার পরে আবার আয়নোস্ফিয়ার এ গেছে, আবার হচ্ছে রিসিভার এ ব্যাক করছে। কেমন? এখন দেখো ১ম টা গিয়েছে সরাসরি, যেটাকে বলা হচ্ছে সিঙ্গেল হোপ ট্রান্সমিশন। কেমন? HOP হোপ। সিঙ্গেল হোপ ট্রান্সমিশন। আর ২ নাম্বার যেটা সেটা দেখো যে ডা আ দু আ ২য় দফা তোমার সেটা ২ বলব না ৩ বলব, এটা একটা কনফিউজিং হয়ে গেছে এখানে। যাই হোক ২ দফা সে আ মানে ১ম এ ২ দফা রিফ্লেক্ট হয়ে আয়নোস্ফিয়ার থেকে রিসিভার এ গেছে। তখন সেটাকে বলা হচ্ছে ডাবল হোপ। এখন সিঙ্গেল হোপ, ডাবল হোপ বললাম। ২ এর চেয়ে বেশিও তো হতে পারে রিফ্লেকশন টা আমার, তাই না? ২ এর চেয়ে কিন্তু বেশিও হতে পারে। তখন সেটাকে মাল্টিপল হোপস বলা হবে। কেমন? তোমরা এখানে 2nd পয়েন্টে আমাদের 2nd পয়েন্টেই কিন্তু একটু দেওয়া আছে দেখো। It may also reach the receiving antenna over a path involving more than one layer. হ্যাঁ? By multiple hopes. আচ্ছা, more than one layer বলতে বোঝাচ্ছে ওই যে আমরা D, E, F1, F2 বলছি না কালকে? তো সেখানে হয়তোবা ১ম টা যদি F1 থেকে ট্রান্সমিট ব্যাক করে, এর পরেরটা ধরে নিলাম যে ধরো E থেকে করতে পারে। তো সেক্ষেত্রে মাল্টিপল লেয়ার ইউস হতে পারে, প্লাস মাল্টিপল হোপ ও ইউস হতে পারে। এটাকে মাল্টি হোপ ট্রান্সমিশন বলা হয়। যদি সরাসরি একবারেই যে সেটিকে সিঙ্গেল হোপ ট্রান্সমিশন বলা হয়। এই জিনিসটা এখানে আমি ওভাবে উল্লেখ করিনি, কিন্তু একটু খেয়াল রাখবা, কেমন? আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেল এ কিভাবে ট্রান্সমিটার থেকে সেটা আসলে আমাদের ট্রান্সমিট হচ্ছে, কোন অ্যাঙ্গেলে ট্রান্সমিট হচ্ছে সেই সেই ইয়ার উপর ভিত্তি করে আমাদের এই ছবিটাতে আমরা ৬ টা রে কে ইউস করছি। এখন এই ৬ টারে আসলে কিভাবে যাচ্ছে একটু দেখো। রে 1 এর পাথটা কি লং, তাই না? আচ্ছা, আমি ছবি দেখে বলি। ওই তোমরা স্লাইডটা পরে দেখে নিও। হ্যাঁ, ছবি দেখে বললে তোমাদের জন্য বেটার হবে। রে 1 টা দেখো, রে 1 এর পাথটা কি লং। উঠে চলে গেছে। আয়নোস্ফিয়ার থেকে রিফ্লেক্ট হয়ে চলে গিয়েছে। এরপর রে 2, 3 দেখো, আয়নোস্ফিয়ার এর আরো ভিতরে গেছে। যেমন রে 1 টা কিন্তু ধরতে গেলে নিচের দিক থেকেই রিফ্লেক্ট হয়ে আসছে। আর রে 2, 3 কিন্তু আরেকটু ভেতরে গিয়েছে বা আরেকটু পেনিট্রেট করছে আয়নোস্ফিয়ার এর ভেতরে। তারপর সেটা রিসিভারে রিসিভ হইছে এবং এখানে দেখো রেঞ্জ যেটা সেটা একটু ডিক্রিজ করে। যে ট্রান্সমিশন এর যে রেঞ্জটা, যে পথটা সেটা একটু ডিক্রিজ করে। আচ্ছা। আচ্ছা, ওটা আসলে রে 3 বলাই বেটার ছিল। 2 আর 3 এমনভাবে এখানে ফিগারে দেওয়া হয়েছে, আমারই ভুল হয়ে যাচ্ছে। আসলে 2 না 3 বলাই বেটার। যে 3 টা ২ টা হোপে বা মাল্টিপল হোপ দিয়ে ট্রান্সমিটার থেকে রিসিভারে রিসিভ হচ্ছে। তোমরা কি বুঝতে পারছো? প্লিজ একটু খেয়াল করো। আমি তখন 2 বলছি যে এটা আসলে 2 হওয়া উচিত না 3 হওয়া উচিত। 2, 3 এমনভাবে লিখছে আমি নিজেই আসলে ছবিটা দেখে একটু কনফিউজড হয়ে যাচ্ছি। দেখো রে 3 টা ৩ নাম্বার রে যেটা আছে আমি একটু মার্ক করে দেই। তাহলে হয়তো তোমাদের জন্য সুবিধা হবে। এই যে 3 যেটা, হ্যাঁ? 3 যেটা সেটা দেখো, একটা হোপ, ২ টা হোপ। এখন কি দেখা যাচ্ছে? ২ বার ব্যান্ড হয়েছে। ম্যাম ২ বার দেখা ব্যান্ড যাচ্ছে। হয়েছে। খেয়াল করে দেখো। আয়নোস্ফিয়ার থেকে সে ২ বার রিফ্লেক্ট হয়ে আসছে, তাই না? ১ বার না ২ বার আসছে। ওকে? ম্যাম আচ্ছা। ২ বার এই আসলে কি সেটাকে ডাবল হুপ বলা যাবে না মাল্টি হুপ? হ্যাঁ, হ্যাঁ, মাল্টিপল ডাবল হুপও হোপ, বলতে পারি? ডাবল বলা যাবে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে কি ওই ডাবল, ট্রিপল এভাবে তো অনেক বলতে গেলে অনেকগুলো হয়ে যায়। সেজন্য মাল্টিপল বলে আরকি। ডাবল বলা যাবে। সিঙ্গেল হোপ, ডাবল হোপ বলা যাবে। মানে মাল্টিপল বললে তো একের অধিক এক কথাই শেষ। জি বোঝো নাই? ম্যাম। জি ম্যাম। ডাবল বলা যাবে, যাবে না যে সেটা না। কিন্তু মানে মাল্টিপল বললে মানে একবারেই সবগুলাকেই কাউন্ট করে ফেলতেছে আরকি। একসাথে নিয়ে আসা সবাইকে। আচ্ছা, রে 4 আর 5 এর ক্ষেত্রে দেখো, রে 4 এবং রে 5 যেটা 4 আর 5 এর ক্ষেত্রে উম আ মেক্সিমাম মানে আয়োনাইজেশন এর একদম উপরের দিকে কিন্তু তারা চলে গেছে।
আরো ভেতরে পেনিট্রেট করছে। ঠিক আছে? আরো ভেতরের দিকে পেনিট্রেট করে তারা আস্তে, আস্তে স্লোলি কিন্তু রিটার্ন করছে। ওই ১ম এর গুলা যেমন খুব ফাস্ট রিটার্ন করছে, দেখো ওরা কিন্তু অত ফাস্ট রিটার্ন করে নাই। ওরা দেখো আমাদের যে হোপ যেটা বা তার ট্রান্সমিশন এর যে ইয়াটা আমি আরেকটু মার্ক করে দেখে এই যে দেখো এই জায়গাটা এবং A5 এর জন্য এই জায়গাটা সে কি স্লোলি গিয়ে গেল না? সাথে শার্প কিন্তু না। এটা শার্প রিফ্লেকশন না, স্লোলি রিফ্লেক্ট করছে। কারণ সে আরো ভেতরে গিয়ে মেক্সিমাম আয়োনাইজেশন লেয়ারের ভেতরে গিয়ে স্লোলি ইভেনচুয়ালি আর্থে আমার রিসিভারে ফিরে আসতেছে এবং দেখো এই পথটাতে কিন্তু তাকে বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে না। কম্পারেটিভলি 1 কিন্তু মোটামুটি ভালোই চলে আসছিল, রে 1 টা। কিন্তু যখন 4 আর 5 এ গেছি, 4 আর 5 এ দেখো তাকে কিন্তু বেশ দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। এই যে এখানে লম্বা দূরত্ব তাকে অতিক্রম করতে হচ্ছে না। যেখানে 1 কিন্তু দেখো জাস্ট উঠছে, এখানে একটা ব্যান্ড হইছে, সাথে, সাথে রিসিভারে চলে আসছে। ঠিক আছে? একটু, একটু কি বোঝা যাচ্ছে? ম্যাম শেষ আরেকবার যদি বলতেন শেষেরটা। ম্যাম আরেকবার বলতাম একটা শেষেরটা? কোয়েশ্চেন। আচ্ছা দাঁড়াও আমি একটু এটাকে ইরেজ করি তাহলে ম্যাম, সুবিধা হবে। হ্যাঁ, বলো। হ্যাঁ, এখানে হচ্ছে ম্যাম 2 নাম্বার রে যেটা, আ হ্যাঁ, হ্যাঁ। এটা তো ম্যাম রিসিভারের কাছে নাই। মানে এটা তো মানে রিসেট হ্যাঁ, হওয়ার পর, হ্যাঁ, তাহলে এটা রিসিভারে এসে পৌঁছায় নাই। ঠিক আছে? হ্যাঁ, এটা জি, কিন্তু রিসিভারে এসে পৌঁছায় নাই। এটা একটা অ্যাঙ্গেল বা এটা একটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করতেছে। এটা আমরা আসবো। একটু ও পরেও আচ্ছা। আবার আসবো এটাতে। আমি বলি মানে তারপরেও তোমাকে একটু বলে দিচ্ছি যে এটা তাহলে আমাদের লস না? ইটস কাইন্ড অফ লস। তার মানে জি একটা ম্যাম। সার্টেন রেঞ্জ আছে। ওই যে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি বিভিন্ন জায়গায় আমরা ক্রিটিক্যাল শব্দটা কোথায় ব্যবহার করি? তাকে যখন একটা ব্যারিয়ারে দিয়ে দিই, একটা থ্রেশহোল্ড পয়েন্টে দিয়ে দেই, এর মধ্যে হইলে আসবে। জি ঠিক ম্যাম। আছে? এটার ক্ষেত্রে ওই ঘটনাটাই ঘটছে যে ওই জায়গাটা যখন সে মানে ওভার করে গেল তখন সে কিন্তু আর রিসিভারে রিসিভ হচ্ছে না। ও কেমন? বা যদি তার কম হয়ে যাচ্ছে তখন সে রিসিভারে রিসিভ হচ্ছে না। জি ম্যাম কেমন? বুঝতে, জি, মানে ওই সার্টেন ফ্রিকোয়েন্সিটার উপরে নিচে গেলে এই ২ ধরনের ঘটনা ঘটতেছে। জি ম্যাম। নিচে না অ্যাকচুয়ালি উপরে গেলে আরেকটা হচ্ছে লোয়েস্ট যেটা ওইখানে আছে কিন্তু আমাদের আমি ওই যখন বলছি লোয়েস্ট ইউজেবল ফ্রিকোয়েন্সি একটা হ্যাঁ, লোয়েস্ট ইউজেবল একটা ম্যাক্সিমাম ওই জায়গাগুলোতে এটা হচ্ছে আর কি কেমন জি ম্যাম ও বুঝতে কিন্তু পারছি। আসলে রিসিভ হয় নাই জি, রে 4 টা রিসিভ হয় নাই সে হ্যাঁ, ধরতে গেলে লস হয়েছে। জি, আচ্ছা আমি 4 আর 5 এর কথা বলছিলাম। 4 আর 5 এর এই যে পথটা এটা অনেক লম্বা না? 1 এর পথের চেয়ে দেখো তো। তাহলে সে আস্তে, আস্তে বা বেশি সময় লাগবে না তার সেন্ডার থেকে রিসিভারে আসতে, ট্রান্সমিটার থেকে রিসিভারে আসতে? ৪ আর ৫ এর ১ যেখানে দেখো ১ এই যে ১ তাড়াতাড়ি চলে আসতে পারছে। তাহলে ৪ আর ৫ তো অনেক ঘুরে আসতে হচ্ছে। অনেক ঘুরে আসতে গেলে টাইম বেশি লাগবে না? এটাই বোঝাচ্ছে। ১ম রেটা ১ম রেটা দেখো, ১ম রেটা সরাসরি চলে আসছে। কেমন? ট্রান্সমিটার থেকে রিসিভারে। বেশি সময় লাগে। এর পরবর্তী তুমি ৪ আর ৫ এর যে কথাটা বলছি, তুমি ৫ নাম্বারটাই দেখো এই যে উঠে তারপর আস্তে, আস্তে যখন নামতেছে, হ্যাঁ? রিসিভারে আসতেছে। তাকে অনেক দূর পথ অতিক্রম করতে হচ্ছে না? তার যে কাভারেজটা যে পাথটা প্রপাগেশন এর যে পাথটা, রে পাথটা সেটা কিন্তু ১ এর চেয়ে রে 1 এর চেয়ে লং। তাহলে লং যদি হয় সময় তো বেশি লাগবে রিসিভ হতে, তাই না? সেটাই বোঝাচ্ছে। ওকে? আর 6 টা দেখো, রে 6 টা কিন্তু এমনভাবে গেছে, এমন অ্যাঙ্গেলে গেছে সে একেবারে বের হয়ে চলে গেছে। আয়নোস্ফিয়ার লেয়ার দিয়ে বের হয়ে চলে গেছে। সে কিন্তু আর রিসিভ হয় নাই। এটা আমি বলে ফেলছি এতক্ষণ তোমাদেরকে ইয়াটা দেখে যেটা বললাম, ছবিটা দেখে। এই যে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সিটা আমরা একটু দেখি। ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি দুভাবে ডিফাইন করা যায়। একটা হচ্ছে যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এট হুইচ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন টেকস প্লেস ফ্রম দ্য আয়নোস্ফিয়ার। হ্যাঁ, এটা এভাবে আমরা বলতে পারি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা হবে আয়নোস্ফিয়ার থেকে সেটা। আরেকটা বলতে পারি সেটা হচ্ছে দ্য রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাট অর বিলো দ্য রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাট অর বিলো দ্য ওয়েট গ্যাপ রিফ্লেক্টর ফ্রম দ্য আয়নোস্ফিয়ার। ঠিক আছে?
এমন ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির ভ্যালুটা যেটার ওই পরিমাণ বা তার নিচে হলে আয়নোস্ফিয়ার থেকে সে রিফ্লেক্ট হয়ে ফিরে আসবে, এবং অ্যাবভ যদি হয়, এই ফ্রিকোয়েন্সির চেয়ে বেশি যদি হয়, সেটা আয়নোস্ফিয়ারকে পেনিট্রেট করে চলে যাবে। ওই যে রে 6 এর ঘটনাটা, হ্যাঁ, রে 6 টা ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি যখন ওভারকাম করে ফেলছে, তখন সে আয়নোস্ফিয়ার ভেদ করে চলে যাচ্ছে। তার মানে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার আয়নোস্ফিয়ারের জন্য এমন একটা ফ্রিকোয়েন্সি যেটা যে ফ্রিকোয়েন্সি পর্যন্ত পাঠালে বা তার নিচের ফ্রিকোয়েন্সি পাঠালে আমার সেটা আয়নোস্ফিয়ার থেকে রিফ্লেক্ট করে ব্যাক করে সেন্ডার থেকে রিসিভারে যেতে পারবে। ঠিক আছে? এবং এই ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি দেখো কিছু জিনিসের উপর ডিপেন্ড করে, অ্যাটমসফেরিক যে কন্ডিশনটা সেটার উপর, ডে টাইম এর উপর, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এর উপর। কেমন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স? ওই যে 6 এ দেখো যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যখন বেশি হয়ে গেছে, সে সোজা চলে গেছে অনেকটা, তাই না? আর ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সিটা যদি ম্যাথমেটিক্যালি মানে ক্যালকুলেট করতে চাই, সেক্ষেত্রে সেটা ক্যালকুলেট করা হচ্ছে কিভাবে দেখো, এফসি ইকুয়াল টু 9 রুট ওভার এন ম্যাক্স, যেখানে এফসিটাকে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে আর এন ম্যাক্সটা হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রন ডেনসিটি আর আয়নাইজেশন ডেনসিটি। এখানে স্ক্যানেট ল একটা আছে, সেটা আমরা পরে দেখবো, আজকে আমরা শুধু টপিকস গুলা দেখবো। কেমন? ওই যে ইকুয়েশনটা আসলে যেভাবে আসে আর কি, ডেরিভেশনটা। ম্যাক্সিমাম ইউজেবল ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম ইউজেবল ফ্রিকোয়েন্সি দেখো, ম্যাক্সিমাম ইউজেবল ফ্রিকোয়েন্সি হচ্ছে দুইটা গিভেন পয়েন্টের জন্য। হ্যাঁ, যেমন ধরো চট্টগ্রাম আর ঢাকা, এই দুইটা এরিয়ার জন্য, এই দুইটা গিভেন পয়েন্টের জন্য একটা ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম একটা ফ্রিকোয়েন্সি যেটা পর্যন্ত গেলে আসলে আয়নোস্ফিয়ার থেকে রিফ্লেক্ট ব্যাক হয়ে ফিরে আসতে পারবে। ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সির সাথে ম্যাক্সিমাম ইউজেবল ফ্রিকোয়েন্সি কনফিউশন করো না। ম্যাক্সিমাম ইউজেবল ফ্রিকোয়েন্সিটা হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা স্পেসিফিক পয়েন্টের জন্য, দুইটা লোকেশনের জন্য। আর ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সিটা বলা হচ্ছে ওইটা ওই লেয়ারটা থেকে বের হয়ে মানে রিফ্লেক্ট করে আসার জন্য। কেমন? যদিও তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি, এফ ইকুয়াল টু এফ ম্যাক্স ডিভাইডেড বাই সেক থিটা, যেখানে এফসি তো বুঝতেছি ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি, এফ ম্যাক্স ম্যাক্সিমাম ইউজেবল ফ্রিকোয়েন্সি, আর থিটাটা হচ্ছে আমার এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা। কেমন? এবং দেখো আমার এই ম্যাক্সিমাম ইউজেবল ফ্রিকোয়েন্সি যেটা, সেটা থেকে যদি বেশি হয়, আমার ওয়েভের ফ্রিকোয়েন্সিটা যদি সেটা থেকে বেশি হয়, তাহলে সেটা রিফ্র্যাক্ট হয়ে খুব স্লোলি দেন আর্থের ডিজায়ার মানে ডিজায়ার যে লোকেশনটা সেটা বাইরে চলে যাবে, অথবা আয়নোস্ফিয়ার পাস করে চলে যাবে। মানে আমার ডিজায়ার লোকেশনে কিন্তু আমি তখন পাবো না। আমার যেই ইনফোটা আমি ট্রান্সমিট করছি, যে ওয়েভটা আমি ট্রান্সমিট করছি, যে রিসিভার আমি রিসিভ করতে চাচ্ছি, সেখানে সেটা পাবো না। আচ্ছা, এই পড়াগুলো কি গ্যাঞ্জাম লাগে অনেক? না ম্যাম, এগুলো এগুলো একটু অনেক ইয়ার ইজি। টাইপের। হ্যাঁ, একটু এগুলো অনেক ইজি আমার কাছে মনে হয়, মোটামুটি অন্যতম ইজিয়েস্ট একটা জিনিস। মানে একটু যদি দেখো তোমরা পারবা। এই যে দেখো লোয়েস্ট ইউজেবল ফ্রিকোয়েন্সি, ওই যে রে গুলা কিন্তু আসলে এখন আমার মনে হয় একটু একটু বোঝা যাচ্ছে, তাই না? লোয়েস্ট ইউজেবল ফ্রিকোয়েন্সিটা দেখো, যেহেতু একটা ম্যাক্সিমাম আছে একটা লেয়ারের জন্য বা নির্দিষ্ট একটা পয়েন্টের জন্য, তাহলে একটা লো তো থাকবে স্বাভাবিক, তাই না? তো লোয়েস্ট ইউজেবল ফ্রিকোয়েন্সিটাকে আসলে বলা হচ্ছে যে যেটার নিচে হলে আমি মানে আমার ডিজায়ারেবল লোকেশনে রেটাকে পাবো না, ট্রান্সমিট থেকে রিসিভারের মধ্যে ওই রেটাকে পাবো না, এবং হয়তো দেখা যাবে সেটা শর্টার ডিস্টেন্সে রিসিভ হচ্ছে। ওই রে 4 ছিল মনে হয়, তাই না? আমাদের প্রথম ছবিতে খুব সম্ভবত রে 4 ছিল। হ্যাঁ, রে 4 টা ছিল, তাই না? রে 4 টা যেটা শর্টার ডিস্টেন্সে আমরা রিসিভ করছিলাম। কেমন? এটা কেন হচ্ছে, আমাদের ওই যে এলইউএফ যেটা লোয়েস্ট ইউজেবল ফ্রিকোয়েন্সি যেটা, সেটার থেকে যখন কম হয়ে যাচ্ছে, তখন সেটা আসলে আরো কাছে রিসিভ করছে, যেটা তো আমাদের দরকার নেই। আমাদের ডিজায়ার লোকেশনে আমি সেটাকে পাচ্ছি না। বা যদি একটু বইয়ের ভাষায় ডিফাইন করতে চাই, lowest usable frequency is defined as the frequency at below which the signal falls below the minimum strength required for satisfactory reception. ঠিক আছে? Frequency at below which the signal falls below the minimum strength required for satisfactory reception.
বা অন্যভাবে বলতে চাই যে লোয়েস্ট ইউজেবল ফ্রিকোয়েন্সি হচ্ছে প্র্যাকটিক্যাল লিমিট বিলো হুইচ কমিউনিকেশন cannot be maintained between two particular radio communication station. ঠিক আছে? আমি এটা মানে লাস্ট পয়েন্টটাই আমার কাছে সবচাইতে বেশি ফিজিবল মনে হয় বা তাকে ডিফাইন করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। কারণ দেখো এখানে ২ টা আ রে নিচের রে যেটা এখানে ২ টা রে দেখালো না? একটা দেখাচ্ছে লোয়েস্ট ইউজেবল ফ্রিকোয়েন্সি আরেকটা বলছে যে ফ্রিকোয়েন্সি বিলো লোয়েস্ট ইউজেবল ফ্রিকোয়েন্সি। হ্যাঁ? এখন লোয়েস্ট ইউজেবল ফ্রিকোয়েন্সি ভেতরেরটা বা নিচেরটা যেটা যেখানে রিসিভ হইছে রিসিভারের আগে, সে জায়গায় যদি একটা স্টেশন থাকতো তাহলে তো সেটা রিসিভ হয়ে যেত, তাই না? তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় লাস্টে যেটা আসলে ডিফাইন করা হয়েছে যে লোয়েস্ট ইউজেবল ফ্রিকোয়েন্সি ইস দ্য প্র্যাকটিক্যাল লিমিট বিলো হুইচ কমিউনিকেশন ক্যান নট বি মেইনটেইনড বিটুইন টু পার্টিকুলার রেডিও কমিউনিকেশন স্টেশন। ঠিক আছে? ২ টা পার্টিকুলার কমিউনিকেশন স্টেশনের জন্য আসলে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েবল। অপটিমাম ওয়ার্কিং ফ্রিকোয়েন্সি বা অপটিমাম ফ্রিকোয়েন্সি যেটাই বলি না কেন, সেটা হচ্ছে এটা কিন্তু আবার দেখো neither the MUF nor the LUF, ঠিক আছে? MUF টা হচ্ছে ম্যাক্সিমাম, LUF টা হচ্ছে মিনিমাম। বাট প্র্যাকটিক্যাল অপারেটিং ফ্রিকোয়েন্সিটা হচ্ছে হয়তো আমরা এমন একটা রেঞ্জ কে চিন্তা করব যেটাতে আমার লসটা কম হবে। তাই না? যেটাতে আমার লসটা কম হবে, যেটাতে আমার যে বাধাটা সেটা কম হবে বা যেটাতে আ মানে যেমন ধরো ওই যে আমরা ১ম টা দেখছিলাম রে 1 টা কি একবারেই ট্রান্সমিট হলো। আর রে 3 টা হচ্ছে ২ দফা সে রিফ্লেক্ট ব্যাক হয়ে ট্রান্সমিট হলো। বাট হুইচ ওয়ান ইস বেটার? একবারে হলে ভালো না? ২ বার হলে তার সময় বেশি লাগতেছে। লসও হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? ২ দফা রিফ্লেক্ট হলে। হুম? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাল্টিপল মাল্টিপাথ ট্রান্সমিশন বা মাল্টি হোপ ট্রান্সমিশন যেটা সেটাও যত কম হয় এমন একটা রেঞ্জ যে রেঞ্জটাতে আমরা আসলে চাচ্ছি যে আমাদের ট্রান্সমিটার থেকে সেন্ডারে আমাদের ইনফরমেশনটা ট্রান্সমিট হোক। কেমন? বা একদম লাস্টের পয়েন্টটা দেখো। একদম মানে ওয়ান লাইন ডিফাইন যদি করতে চাই, ইট ইস দ্য ফ্রিকোয়েন্সি chosen to avoid irregularities of ionosphere. আয়নোস্ফিয়ার এর যে irregularities গুলা থাকবে, যে বাধাগুলা থাকবে, যে সমস্যাগুলা থাকবে সেগুলাকে এভয়েড করার জন্য যে ফ্রিকোয়েন্সিটাকে যে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিটাকে চিন্তা করা হচ্ছে সেটাই হচ্ছে অপটিমাম ওয়ার্কিং ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? এরপরে আসো আরেকটা ভার্চুয়াল হাইট। কেমন? আচ্ছা, আয়নোস্ফিয়ার যেটা সেটার ডেনসিটি বেশি নাকি আমাদের আর্থে যেখান থেকে আমি ট্রান্সমিট করতেছি সেখানে ডেনসিটি বেশি? হুম? ম্যাম আয়নোস্ফিয়ার হবে না? আয়নোস্ফিয়ার হবে। যেহেতু ওখানে আয়নস থাকতেছে, তাই না? ওখানে যেহেতু অনেকগুলো আয়নস থাকতেছে আয়নোস্ফিয়ারের ডেনসিটিটাই বেশি হবে। আচ্ছা, এখন যখন একটা ওয়েভ ২ টা ভিন্ন মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করে তখন কি হয়? লাইট টু ডিপ অর ডিপ টু লাইট রিফ্লেকশন। রিফ্রাকশন হয়, হ্যাঁ? রিফ্রাকশন হওয়ার ক্ষেত্রে কি হচ্ছে? আমরা যে ওয়েভটা যে যাচ্ছে সেটা কি হয়? বেঁকে যায়। আমরা সেটাই তো বলি, তাই না? জি ম্যাম। তার যে পথটা সেটা বেঁকে যায়। ঠিক আছে? দ্যাট মিনস তুমি খেয়াল করে দেখো এই যে আয়নোস্ফিয়ার থেকে যে আমরা ইয়াটা পাচ্ছি সেটা কিভাবে পাচ্ছি? রিফ্রাকশন এর মাধ্যমেই তো পাচ্ছি। এখানে এই ছবিটা এবার একটু দেখো। কেমন? আমরা মাঝখানে আয়োনাইজড লেয়ার দিয়েছি। আয়োনাইজড লেয়ারটা কি? একটু ঘন, ঘন মাধ্যম বলতে পারি। তাই তো? আয়নাইজড লেয়ারটা হচ্ছে ঘন মাধ্যম। তো সেক্ষেত্রে দেখো যখন আমি একটা ওয়েভকে ট্রান্সমিট করতেছি ট্রান্সমিটার থেকে সে আয়নাইজড লেয়ারে গিয়ে কি হচ্ছে? ব্যান্ড হয়ে যাচ্ছে। বেঁকে গিয়ে সেটা আবার আমাদের গ্রাউন্ডে ফিরে আসতেছে। ঠিক আছে? এখন ভার্চুয়াল হাইট বলতে বোঝাচ্ছে যদি যদি সেটা আমার বেঁকে না গিয়ে ব্যান্ড না হয়ে যদি রিফ্লেক্ট হতো কেমন? যদি রিফ্লেক্ট হতো আমি একটু মার্ক করি এই যে, তাই না? যদি রিফ্লেক্ট হতো গেল আয়নার মতো আরকি প্রতিবিম্ব। যদি রিফ্লেক্ট হয়ে ফিরে আসতো তখন যেই পথটা আসলে অতিক্রম করতো বা তখন যে দূরত্বটা সে অতিক্রম করতো সেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল হাইট। আর
আসলে যেই পথটা অ্যাকচুয়ালি সে অতিক্রম করে বা ব্যান্ড হয়ে যেই পথটা থেকে সে ফিরে আসে আমাদের গ্রাউন্ড সারফেসে সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল হাইট। বোঝা গেছে ব্যাপারটা? জি ম্যাম, বোঝা গেছে। ম্যাম যদি হ্যাঁ, বলো। ম্যাম হচ্ছে এখানে আয়নোস্ফিয়ারের যদি ইয়াটা বেশি হয় মানে ঘনত্বটা বেশি হয় তাহলে হুম, ওটার হচ্ছে মানে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের যে ডিফারেন্সটা ওইটার কারণে ম্যাম এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা কিভাবে হচ্ছে? মানে ও আচ্ছা, আচ্ছা। না ম্যাম বুঝতে পারছি। আচ্ছা পুনঃপুনঃ সরি প্রতিফলন হবে কনফিউজ না? হবে তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ম্যাম কনফিউজ করে ফেলছিলাম। উল্টা হ্যাঁ ঠিক উল্টা আছে। বলে ফেলছো। জি, জি, জি ম্যাম বুঝতে পারছি এখন। ঠিক আছে? হ্যাঁ, এখন দেখো একটা হচ্ছে ভার্চুয়াল হাইট, একটা অ্যাকচুয়াল হাইট এবং একটা বিষয় হচ্ছে কি যদি আমি ভার্চুয়াল হাইটটা জানি, যদি তুমি মানে একটা লেয়ারের ভার্চুয়াল হাইটটা জানা থাকে সেক্ষেত্রে তার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স টা কিরকম হবে সেটা মেজার করতে ইজি হয়। কেমন? আচ্ছা লাস্ট টপিক যেটা স্কিপ ডিসট্যান্স। এই জিনিসটা ১ম ছবিতেও ছিল। হয়তো কেউ খেয়াল করছো বা কেউ খেয়াল করো নাই। হ্যাঁ? Skip distance বলতে বোঝাচ্ছে কি? Skip distance is the shortest distance from a transmitter measured along the surface of the earth at which a skywave fixed frequency will be returned to earth. অনেক কথা লিখছে তাই না? এত কথা তো ভালো লাগে না। ছবিটা দেখি। এই যে দেখো। যেমন এখানেও কিন্তু ৬ টা রে আছে। তাই তো? খেয়াল করে দেখো। ৬ টা রে, ৬ টা রে এর মধ্যে একেকজন একেক ভাবে গেছে। দেখো রে 1 কি হয়েছে? রে 1 বাইরে চলে গেছে। সে আমাদের ডিজায়ার পয়েন্টে রিসিভ হয় নাই। রে 2 সে রিসিভ হইছে। এই যে রে 2 রিসিভ হইছে। রে 3 সেও রিসিভ হইছে। রে 6 সেও রিসিভ হইছে। কেমন? বাট কথা হচ্ছে কি রে 2 এবং রে 3 এবং 2 এই জায়গাটা থেকে লোয়েস্ট পয়েন্টটা থেকে রিফ্রাক্ট হয়ে রিসিভ হইছে। রে 6 টা কিন্তু একটু দূরে গিয়ে রিসিভ হইছে। ওই যে প্রপাগেশন পাথটা বেশি হচ্ছে আরকি। আর ৪-৫ তো চলেই গেছে। নাই। এমন তাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এমন হইল যে তারা একেবারে পেনিট্রেট করেই চলে গেল। এখন এই যে 2C আমি আবার দেখাচ্ছি। একটু ইরেজ করি। 2, 6, 3 এই ৩ জন তো রিসিভ হইল, তাই না? এই ৩ টা রে রিসিভ হলো। বাট এই ৩ টার মধ্যে দেখো রে 3 টার যেই দূরত্বটা সেটা হচ্ছে কম। গ্রাউন্ড সারফেসে, আর্থ সারফেসে, তাই না? আর্থের যে সারফেস সেই সারফেসে আমার রেটা ট্রান্সমিট হয়ে রিসিপশনের যে পথটা সেটা কম। এটাকেই বলা হচ্ছে স্কিপ ডিসট্যান্স। কেমন? বোঝা গেছে? জি ম্যাম, বোঝা গেছে। হ্যাঁ, এই যে যা বলছি আমি এতক্ষণ সেগুলা হচ্ছে এইখানে লিখা। এতগুলা লিখা। যে রে 1 কিভাবে গিয়েছে, রে 2, 3 কিভাবে গিয়েছে, রে 5, 6 কিভাবে গেছে। এগুলা সবগুলা হচ্ছে লিখা। বাট তুমি যদি কনসেপ্টটা মাথায় রাখতে চাও তাহলে হচ্ছে ট্রান্সমিটার থেকে রিসিভারের ক্ষেত্রে রিসিভ হওয়ার সময় আর্থ এর উপরে মিনিমাম যে ডিসটেন্সটা বা শর্টেস্ট যে ডিসটেন্সটা আমার রেটা অতিক্রম করবে সেটাই হচ্ছে কি ডিসটেন্স। কেমন? এটা হচ্ছে মাথায় রাখবা। আর লিখা তো তুমি আই থিংক তোমরা ফিগারটা দেখেই ডেসক্রাইব করতে পারবা। এর বেশি কিছু লাগবে না। কেমন? হুম। হয়তোবা নেক্সট উইক থেকে তোমাদের ইয়াও হয়ে যেতে পারে, ফিজিক্যাল ক্লাস স্টার্ট হয়ে যেতে পারে। কারণ হলগুলা হয়তো খোলার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে। তখন তো ভালো হবে। তোমাদের সাথে মনে হয় নেক্সট ক্লাস আমার বৃহস্পতিবার। ইন কেস যদি আমরা খোলার নোটিস না পাই বুধবারে তো তোমরা ফ্রি থাকো না? বুধবারে তো ওই যে আমার ল্যাবটা। ওই সময় তো ক্লাস নেয় না। কেউ কি নেয়? একটা ক্লাস হয় ফাহিম স্যারের। ফাহিম স্যারের কখন থেকে নেয় সে? 11টা থেকে। 11 থেকে আছে সমস্যা নেই। আমি তো অত লম্বা ক্লাস নিই না। ওর মতো ছোট, ছোট করে নেই। আমি যদি সুযোগ থাকে বুধবারে হয়তো এই সময় আরেকটা নিই। কেমন? ম্যাম বুধবারে হচ্ছে মোরশেদ স্যার মানে গতদিন একটা ক্লাস নিতে পারেননি ল্যাব ক্লাস। উনি হচ্ছে নিবেন বলছিলেন ৯টা বাজে ৯টা থেকে।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমি আমার স্লটে বৃহস্পতিবার নিব। ইটস ওকে। কারণ আমার তো এমনিতেও অনেক দূর আগাই গেছে। আমার তো অত বেশি কিছু নেই। সমস্যা নেই। উনাদের যদি ব্যাক থাকে উনারা কমপ্লিট করে দিবে। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ঠিক আছে, ভালো থাকো। ইনশাআল্লাহ বৃহস্পতিবার দেখা হবে। আমি ১-২ টা সরি। দিয়ে দিচ্ছি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। আর Zoom এ কি সরি BD-RAN এ অটোই হয়ে যায়। কষ্ট করে আর নিতে হয় না আমার। বুঝছো? ওটা ওখানে সেভ হয়ে যায়। তো কেউ টেনশন করতে হবে না তোমার অ্যাটেন্ডেন্স আসছে কি আসেনি। ঠিক আছে, ভালো থেকো। আমি এন্ড করে দিচ্ছি।